আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জানি রানা। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা নববর্ষ 1432 উদযাপনে বর্ণিল আয়োজন করা হয়েছে। শোভাযাত্রার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিপাদ্যকে। শান্তির প্রতীক পায়রার পাশাপাশি এবার রয়েছে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি। হাজারো মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়েছে শোভাযাত্রা আয়োজন। পরবর্তী বাঙালির ঐতিহ্যের সাথে জড়িত, এখানে আসলে একটা বাঙালিপনা, এই যে জিনিসগুলো খুব ভালো লাগে। এই নাশকতা ঘটার পরে একদিনের মধ্যে যে ফ্যাসিস্টের মুখোমুখি বানিয়েছে পুরো কৃতিত্ব হচ্ছে চারুকলার, উনি এবং ওনার ছাত্র শিক্ষক যারা আছে সবার। সো অল ক্রেডিট গোস টু দেম। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনারা যেমন নতুন আয়োজনের কথা বললেন, এটা আসলে বাঙালির প্রাণের উৎসব শুধু আর না। আমরা অনেকদিন এটাকে শুধু বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি, এটা বাংলাদেশের প্রাণের উৎসব। দর্শক, বর্ষবরণের খবর জানাতে চারুকলা অনুষদের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, শুভ নববর্ষ। শাকিলা, আনন্দ শোভাযাত্রার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? মাহবুবা, আপনাকেও শুভ নববর্ষ। আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। মাহবুবা, আপনি জানেন যে আজকে বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন, অর্থাৎ 1432 পহেলা বৈশাখ, এবং এই দিনটিকে কিন্তু আসলে বাঙালির কাছে সব থেকে বড় আনন্দের দিন হিসেবে কিন্তু ধরা হয়, এবং এই দিনটিকে রাঙিয়ে তুলতে কিন্তু এই পুরো বাঙালি জাতির কোনো কার্পণ্য থাকে না, কোনো ক্লান্তি থাকে না। এই দিনটিকে রাঙানোর জন্য সর্বস্তরের মানুষ, অর্থাৎ ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে, কোনো বয়সের বাধা নেই, কি শিশু, কি বুড়ো, কি জোয়ান, সবাই কিন্তু এই পহেলা বৈশাখকে বরণ করার জন্য নানা ধরনের আয়োজনে অংশগ্রহণ করেন। এবং ঢাকা শহরে সব থেকে বড় আয়োজন, সব থেকে বর্ণিল যে আয়োজনটি হয়, অন্যান্যবার মঙ্গল শোভাযাত্রা নামে আয়োজিত হয়, এবার এটি আনন্দ শোভাযাত্রা, অর্থাৎ অনেক পুরনো একটি রিচুয়াল যেটি ফিরে এসেছে আনন্দ শোভাযাত্রা নামে। এবং এই আনন্দ শোভাযাত্রা নামে এবার যে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে, এটিতে কিন্তু নানা ধরনের নতুন ধরনের প্রতিকৃতি দেখা যাচ্ছে, যেটি অন্যান্যবার আসলে থাকে না। এবার কিন্তু একটি বিশাল বড় একটি 130 ফুট দৈর্ঘ্যের একটি পটচিত্র প্রদর্শিত হয়েছে, পাখির প্রতিকৃতি, এবং সব থেকে আকর্ষণীয় ছিল এখানে একটি ফ্যাসিবাদের প্রতিকৃতি, আপনি সংবাদের শুরুতে যেমনটি বলছিলেন। এবং নানা বয়সের মানুষ যে বর্ণিল সাজে, লাল, নীল, হলুদ, সবুজ, আসলে বৈশাখী কোনো রঙে না বেঁধে আসলে মনের রঙে রাঙিয়ে কিন্তু এই রমনা অর্থাৎ শাহবাগের মোড়ে এসে উপস্থিত হয়েছেন সব বয়সী মানুষ। এবং আজকের এই দিনটিকে উদযাপন করার জন্য শুধু ঢাকা শহরে নয়, সারা দেশেই কিন্তু প্রতিটি জেলায়, প্রতিটি গ্রামে, সব জায়গায় কিন্তু এই ধরনের বর্ণিল আয়োজন চলছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে বেশ কয়েকদিন ধরে এই আয়োজন উপলক্ষে এই অর্থাৎ পহেলা বৈশাখের উৎসবটিকে খুব সুন্দরভাবে নির্বিঘ্নে পরিচালনার উদ্দেশ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে কাজ করে আসছে, এবং আজকেও কিন্তু সেই চিত্রটি আমাদের চোখে পড়েছে। অর্থাৎ পুলিশ, আর্মি, বিজিবি এবং সাদা পোশাকের পুলিশও কিন্তু এখানে দায়িত্বরত রয়েছেন। অর্থাৎ নিরাপত্তাজনিত কোনো ধরনের কোনো হুমকি বা কোনো ধরনের কোনো আতঙ্ক কোনো কিছুই নেই। এবং নির্বিঘ্নে কিন্তু ঢাকা শহরের মানুষ, বিশেষ করে রাজধানী শহরের যেসব উৎসবপ্রিয় মানুষ আছেন, তারা কিন্তু সবাই পথে নেমে এসেছেন। এবং এই যে পহেলা বৈশাখ উদযাপনের কিন্তু একটি অন্যতম ট্রেন্ড বলা চলে, চারুকলায় আসা, রমনা বটমূলে যাওয়া, সে যে গুজে সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে একটি হাসি খুশি দিন উদযাপন করে। এবং সেই দিনটির শুরুটি কিন্তু এই শাহবাগের মোড় থেকেই হয়, এবং সেটি তেমনটি কিন্তু দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। এবং এই আয়োজন কিন্তু সারা দিনই চলবে। অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে, এবং যতগুলো সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে সে সব জায়গায় কিন্তু এই ধরনের আয়োজন আজকে সারা দিন চলবে। সবার স্বতঃস্ফূর্ততার সাথে এই আয়োজনটিকে রাঙিয়ে তুলতে কিন্তু আসলে কোনো কার্পণ্য যেমনটি নেই, আপনি দেখছিলেন। এবং এই আনন্দঘন পরিবেশ, এই আনন্দের রেশ কিন্তু আসলে সারা বছর বাঙালির হৃদয়ে থেকে যাবে। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। 1431কে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর 1432। ভোরের প্রথম আলো ছুঁয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গানের মূর্ছনায় রমনার বটমূলে শুরু হলো ছায়ানটের এবারের বর্ষবরণ উৎসব। সকাল 6টা 15 মিনিটে রাগ ভৈরবীতে রাগালাপের মধ্য দিয়ে সূচনা হয় নতুন বঙ্গাব্দের।
নতুন বছরকে শতকণ্ঠে স্বাগত জানান ছায়ানটের শিল্পীরা। তাদের এবারের মূল বার্তা আমার মুক্তি আলোয় আলোয়। ঐতিহ্যবাহী এই আয়োজনে অংশ নিতে সব শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখর রমনা। কেউ এসেছেন শাড়ি পাঞ্জাবিতে রাঙা বরণে, কেউ বা হাতে করে এনেছেন বাঙালি আনার চিরচেনা রং। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ পরিণত হয়েছে এক বর্ণাঢ্য মহোৎসবে। নতুন বছরের প্রথম দিনে অনেকেই জানালেন মানবিক ও শান্তিময় পৃথিবীর প্রত্যাশা। অতি অবিলম্বে যেন ফিলিস্তিনের যুদ্ধ শেষ হয়, মানুষের যেন বিশ্বের মানুষের শান্তি ফিরে আসে। আজকে নতুন বর্ষের সুপ্রভাতে আমরা এর থেকে বেশি কিছু আর চাইছি না। এই যে গানগুলো আমার পাশে যে সহসভাপতি ও সাধারণ রয়েছেন, এই গানগুলি সাজানো হয়েছে এই মুক্তির আকাঙ্ক্ষায়। গান বিষয়ে বলছিলেন যে যেভাবে আমরা সাজিয়ে থাকি, আপনারা লক্ষ্য করেছেন আমরা শুরু থেকেই রাগালাপ দিয়ে শুরু করলেও আমাদের কথাগুলো ছিল মুক্তির কথা, আলোর কথা। দর্শক বিষয়ে আরো জানাতে রাজধানীর রমনা বটমূল থেকে ছায়ানটের বর্ষবরণের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, শুভ নববর্ষ। সাদিয়া, ভোর থেকে কি কি আনুষ্ঠানিকতা চলছে আসলে রমনা বটমূলে জানাবেন, আর নতুন বছরের প্রত্যাশা আসলে কি? মাহবুবা, শুভ নববর্ষ। সকালে মূলত ভোরের সূর্য যখন উদিত হয় ঠিক সেই সময় ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে তারা আসলে নতুন বছরকে বরণ করে নেয়। রাগ আলাপের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল এবং খানিকক্ষণ আগে তাদের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে, কিন্তু মানুষের পদচারণা কিন্তু এই রমনার বটমূলে এখনও রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন সবাই ঘুরে দেখছে এই বৈশাখের যে নতুন বছর বরণ করে নেওয়ার পরে তারা ঘুরে দেখছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, সকালে যখন আসলে ছায়ানটের পরিবেশনা শুরু হয় তখন মানুষ একটু একটু করে আসতে শুরু করে এবং অনেকগুলো নিরাপত্তা বলয় পার করেই কিন্তু তাদেরকে আসতে হয়েছে। এবং ছায়ানটের যারা কর্তৃপক্ষ আছেন তারা জানিয়েছেন যে তাদের আয়োজন করে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সবার স্বতঃস্ফূর্ত যে উপস্থিতি ছিল সেটি তাদেরকে মুগ্ধ করেছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং আসলে মানুষের প্রত্যাশার কথা যদি বলতে চাই, মানুষ সবাই যারা এখানে সমবেত হয়েছেন সবাই জানিয়েছেন যে আগামীর বাংলাদেশ সুন্দর হবে, আগামীর ভবিষ্যৎ সবাই সংকট কাটিয়ে সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হবে, এমন প্রত্যাশার কথাই কিন্তু তারা জানালেন। এবং ছায়ানটের যারা আছেন তারা আসলে জানিয়েছেন আলোর পথে মুক্তির পথযাত্রী হবার আহ্বান জানিয়ে আসলে নতুন বছরকে বরণ করে নেন তারা। আর রাগ সঙ্গীতের মধ্য দিয়েই আসলে সূর্যকে তারা স্বাগত জানিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। আর আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি যে এখানে যারা এসেছিলেন তারা কিন্তু ছোট ছোট তাদের সন্তানকে সাথে নিয়ে এসেছেন, তারা যেন আসলে বাঙালি সংস্কৃতির সাথে ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারে, সেই কারণেই কিন্তু তারা নিয়ে এসেছিলেন। আর কালের বিবর্তনে যেন বাংলার এই ঐতিহ্য হারিয়ে না যায় সেই প্রত্যাশার কথাও জানালেন সবাই। সবার পথ আসলে মিলে যায় এই রমনার বটমূলে, তখনই আসলে বর্ষবরণের এই আয়োজন রূপ নেয় বর্ণাঢ্য মহোৎসবে। নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে কিন্তু তারা আসলে অভিভাবকরা ছোটদেরকে নিয়ে এসেছিলেন, এখনও কিন্তু তারা এই উৎসব আসলে ঘুরে দেখছেন এই প্রাঙ্গণ। এবং নতুন বছরে সবাই ভালো থাকুক, সবার সব জড়া জীর্ণতা ভুলে সুন্দর আগামীর ভবিষ্যতের পথের দিকে এগিয়ে যাবে, এমন প্রত্যাশার কথাই জানিয়ে আসলে আজকের এই বর্ষবরণকে তারা বরণ করে নিয়েছেন। তো মাহবুবা, এই ছিল রমনা বটমূল থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ 1432 উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীর প্রতি আন্তরিক শুভকামনা জানান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐক্য এবং মহা পুনর্মিলনের দিন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নববর্ষকে নতুন চেতনা ও অঙ্গীকারের সঙ্গে বরণ করে। এই দিনে মানুষ পুরনো বছরের দুঃখ, হতাশা ও ব্যর্থতা ভুলে সাম্যের বন্ধনে একত্রিত হয়। তিনি বলেন, নতুন বছরকে স্বাগত জানানোর এই মুহূর্তে অতীতের দুঃখ ভুলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
2024 সালের গণঅভ্যুত্থান একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের পথ উন্মুক্ত করেছে। এটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা দেয়। সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। বাংলা সাল গণনা শুরু হয়েছিল কৃষিকাজের সুবিধার জন্য, ফসলি সন হিসেবে। এখনও এদেশের কৃষকরা বাংলা তারিখের হিসেবেই বীজ বোনেন, ফসল তোলেন। বাংলা নববর্ষের এক অবিচ্ছেদ্য অংশ হালখাতা। এখনকার আধুনিক সময়েও এখনও এই হালখাতার ঐতিহ্যকে ধরে রেখেছেন বাংলাদেশের হাটে বাজারে, শহরে বন্দরে। নববর্ষের বৈশাখী মেলায় বাংলাদেশের জেলায় জেলায় উদ্যোক্তারা সারা দেশে ঐতিহ্যবাহী শীতল পাটি, মাটির হাঁড়ি পাতিল, খেলনা, হাত পাখা ইত্যাদি তৈরি করে নিজেদের সৃজনশীলতাকে তুলে ধরেন এই দিনকে উপলক্ষ করে। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বর্ণাঢ্য আয়োজনে দেশব্যাপী পুরনো বছরকে বিদায় জানিয়ে বরণ করা হচ্ছে বাংলার নতুন বছর 1425-কে। পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রাম জুড়ে বইছে উৎসবের আমেজ। বাংলা নববর্ষ 1425 বরণে নগরের সিআরবির শিরিষতলায় চলছে বিভিন্ন অনুষ্ঠান। মঙ্গল শোভাযাত্রার পাশাপাশি নগর জুড়ে নাচ, গান, দলীয় আবৃত্তি সহ নানা আয়োজনে বর্ষবরণ করছে বিভিন্ন সংগঠনগুলো। এদিকে চট্টগ্রামের ডিসি হিলে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে পহেলা বৈশাখের অনুষ্ঠান বর্জন করেছে চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীরা। খুলনায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ভোলায় জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণের কর্মসূচি শুরু হয়েছে। দিনাজপুরের হিলিতে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, নববর্ষের শুভেচ্ছা আপনাকে। চট্টগ্রামে বর্ষবরণের অনুষ্ঠান হচ্ছে কিনা জানাবেন। জি মাহবুবা, আপনাকে এবং আপনার মাধ্যমে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে জানাচ্ছি আসলে চট্টগ্রামে কিন্তু বিশাল করে আসলে বড় পরিসরে কিন্তু বাংলা নববর্ষের অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম নগরীর দুটি জায়গায় কিন্তু এই ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। একটা হচ্ছে ডিসি হিল আর একটা হচ্ছে সিআরবি শিরিষতলায়। ডিসি হিলে গতকালকে এক হামলার পরে কিন্তু সেখানে বন্ধ হয়ে গেছে, ওখানে আর কোনো অনুষ্ঠান হচ্ছে না। এবং চট্টগ্রামের শিরিষতলায় কিন্তু বিশাল বড় পরিসর করে কিন্তু সকাল 7টা থেকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে নববর্ষ উদযাপন পরিষদ। এবং সকাল 7টায় ঠিক ঘড়ির কাঁটায় কিন্তু 7টায় অনুষ্ঠান শুরু হয়েছে এবং অনুষ্ঠান কিন্তু পর্যায়ক্রমে চলতে থাকবে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত তাদের এই অনুষ্ঠান চলবে। এবং একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকাল 9টার সময় মঙ্গল শোভাযাত্রা র্যালি বের করবে এবং ইতিমধ্যে সেটা কিন্তু বের হয়েছে এবং এটি কিন্তু নগরের বিভিন্ন জায়গায় ঘুরে আবার চারুকলা ইনস্টিটিউটে গিয়ে শেষ হবে। এবং একই সাথে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে চট্টগ্রামের কিন্তু এই মুহূর্তে কিন্তু একেবারে যদি বলি আসলে আনন্দের বন্যা বইছে, কোনোভাবেই যে আসলে এটার কমতি হবে সেটাও না। আমরা এখানে কিন্তু আসলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা কিন্তু অংশগ্রহণ করছেন। আমরা একজনের সাথে একটু কথা বলবো আসলে, যিনি আসলে এই অনুষ্ঠানটিতে এসেছেন এবং এই অনুষ্ঠানটিতে এসে তার কাছে কেমন লাগতেছে আমরা একটু ওনার কাছে জানতে চাইবো। যদি বলেন আসলে অনুষ্ঠানটিতে এসেছেন কেমন লাগতেছে আজকের অনুষ্ঠান? হ্যাঁ, ভালো লাগছে, খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে আমাদের। পয়লা বৈশাখ খুবই ভালো লাগছে। আর কি বলবো, সারাদিনে আরও প্রোগ্রাম দেখি। কাকে নিয়ে এসেছেন? কাকে নিয়ে এসেছি? আমার হাজব্যান্ড আসছে, আমার শাশুড়ি আসছে, আমার মাসি শাশুড়ি আসছে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে, খুবই ভালো লাগছে।
শুনছিলেন একজন দেখতে আসা দর্শকের বক্তব্য। তিনি জানালো আসলে খুবই ভালো লাগতেছে তাদের কাছে। এবং চট্টগ্রামে কিন্তু শুধু এক জায়গায় না, এবং জেলা শিল্পকলা একাডেমিতেও কিন্তু আসলে প্রোগ্রাম রয়েছে, এবং চট্টগ্রামের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো, সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু বিশাল পরিসর করে কিন্তু সারাদিনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে, এবং এই অনুষ্ঠান সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন এখানকার উদযাপন পরিষদের সদস্যরা। মাহবুবা, এই ছিল আমার কাছে পয়লা বৈশাখ নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। সারা দেশের মতো রাঙামাটিতেও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে বৈশাখী উৎসব। উৎসব ঘিরে পাহাড়িদের ঘরে ঘরে পাহাড়ি ও দেশীয় বিভিন্ন সবজি দিয়ে পাজন রান্নার আয়োজন। সকাল থেকেই পাহাড়ি সম্প্রদায়ের ঘরে বৈশাখীর দ্বিতীয় দিনে পাজন সহ অন্যান্য ঐতিহ্যবাহী খাবার দিয়ে আগত অতিথিদের আপ্যায়ন করা হচ্ছে। আগামী 16 এপ্রিল মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই পানি খেলার মাধ্যমে শেষ হবে পাহাড়ের বৈশাখী উৎসব। এদিকে বান্দরবানে বর্ষবরণ করতে পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের তরুণ তরুণীরা নিজস্ব ঐতিহ্যের পোশাকে নেচে গিয়ে বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। দর্শক, বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, বৈশাখী উৎসবের কিভাবে উদযাপিত হচ্ছে আসলে জানাবেন? আপনি জানেন, সারা দেশের মতো রাঙ্গামাটিতেও আজকে নববর্ষের প্রথম দিন আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে। সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে সেটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর জেলা প্রশাসকের প্রাঙ্গণে এসে শেষ হয়েছে, এবং এখানে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এখন পর্যন্ত। এখানে আজকে নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে লোকজ মেলার আয়োজন করা হয়েছে। এই লোকজ মেলাটি চলবে আজকে দিনব্যাপী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালন করা হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন, বর্ষবরণকে ঘিরে পাহাড়ে কিন্তু এক সপ্তাহ ধরে শুরু হয়েছে বর্ষবরণ আয়োজনের আনুষ্ঠানিকতা। এই আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হবে মারমা সম্প্রদায়ের জলকেলির মাধ্যমে। আগামী 16 এপ্রিল রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় এবং 19 এপ্রিল রাঙ্গামাটির চিংলা মারিয়া স্টেডিয়ামে জলকেলির আয়োজন করেছে মারমা সাংস্কৃতিক সংগঠন মাসাস। এই জলকেলির মাধ্যমেই কিন্তু মূলত পার্বত্য চট্টগ্রামে যে সপ্তাহব্যাপী যে বর্ষবরণের আয়োজন, বর্ণিল আয়োজন, এই বর্ণিল আয়োজনের সমাপ্তি ঘটবে। বর্ষবরণের আয়োজনকে ঘিরে গতকাল কিন্তু ঘরে ঘরে পাজন রান্না করেছে পাহাড়িরা, এবং তারা এই পাজন দিয়ে তাদের অতিথি আপ্যায়ন করেছে। এছাড়াও বিভিন্ন পাড়া মহল্লায় পাহাড়ি এলাকাগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাচ গানের আয়োজন করেছে পাহাড়ি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এর আগে বাংলা নববর্ষ 1432 বরণ করে নিতে রাজধানী জুড়ে রাতভর চলে প্রস্তুতি। গুলশানের রাস্তায় নারী শিশু সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আঁকা হয় দীর্ঘ আলপনা। রঙের সাথে নতুনের আগমনে উৎসবে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। আরো জানাচ্ছেন এয়ার বাদল। বাংলা নববর্ষ 1432 বরণ করতে নিজ হাতে আলপনা এঁকেছেন রাজধানীর গুলশানের বাসিন্দারা। গুলশান সোসাইটির উদ্যোগে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের সামনে থেকে শুরু হয়ে গুলশান 2 গোল চত্বরে এসে শেষ হয় এ আলপনা অঙ্কন। পাশ্চাত্য সংস্কৃতিতে বেশি অভ্যস্ত বলা হয় যাদের, তারা জানালেন বাঙালি সংস্কৃতিকে কতটা ধারণ করেন। পরিবেশটা খুব সুন্দর, বাচ্চারা খুব এক্সাইটেড, ওরা কালচারটা ফিল করতেছে, সো খুব ভালো লাগতেছে। মনের ইচ্ছাগুলো এবং আমরা হু আর উই অ্যাজ বেঙ্গলিজ, এই জিনিসটা এই অ্যাক্টিভিটি দিয়ে অনেক ফিল করা যাচ্ছে। স্বকীয়তা ও বৈশিষ্ট্যে বাংলার সংস্কৃতি অনেক সমৃদ্ধ, জানালেন অংশগ্রহণকারীরা। এখানে আলপনা হবে, তো আমি ভাবলাম এটা বেস্ট অপরচুনিটি, ওকে এনে এটাতে নিজে পার্টিসিপেট করলেও আরো বুঝবে যে এই জিনিসটাতে কত আনন্দ। অবশ্যই নিজের সংস্কৃতিটাকে ধরে রাখার জন্যই সবাই যার যার জায়গা থেকে আসছে। এই ঐতিহ্য পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য শিশুদেরকেও সাথে এনেছেন অনেকে। স্কোয়ার আঁকতেছি, পেইন্টিং করছি, ভালো লাগছে।
হচ্ছে। এবারের বর্ষবরণ ঘিরে বাড়তি উত্তেজনা কাজ করছে বলে জানান কেউ কেউ। পরিশ্রম আমরা বলবো না, এটা আসলে নিজেদের খুশি। এখানে ছোট বড় সবাই নিজেদের আনন্দে, নিজ উদ্যোগে, নিজ দায়িত্বে সবাই আসলে রং করতেছে। তো আমরাই আসলে আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখতেছি। অনেক বছর পর আমরা এরকম একটা আয়োজন পাচ্ছি। নতুন বছর সবার জন্য মঙ্গলময় হবে এবং দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে। নববর্ষে এমনটাই প্রার্থনা সবার। আর বাদল, RTV, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। আগামীকাল থেকে সমুদ্রে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এবার ভারত ও মিয়ানমারের সাথে মিল রেখে নিষেধাজ্ঞা দেয়ায় খুশি বরগুনার পাথরঘাটার জেলেরা। তবে এখনো খাদ্য সহায়তা না পাওয়ায় পিছু ছাড়ছে না দুশ্চিন্তাও। বরগুনা থেকে তাহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। উৎপাদন বাড়াতে প্রতি বছর 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে নিষিদ্ধ থাকে মাছ শিকার। এবছর 15 এপ্রিল থেকে শুরু হবে এই নিষেধাজ্ঞা, শেষ হবে 11 জুন। নিষেধাজ্ঞা চলার সময় বেশ অর্থকষ্টে ভুগতে হয় জেলেদের, আর তাই নিবন্ধিত জেলেদের জনপ্রতি 86 কেজি করে চাল দেয় সরকার। এবার এখনো সেই সাহায্য পাননি উপজেলার জেলেরা। 10-12 বছর জাল লেগে করি আমি 1 কেজি চাইলেও পাইনি। ভারতের অভিযান আছে না, এরা মাছ ধরে নিয়ে যেত, আমরা বাড়িতে বসে থাকতাম। অবরোধ দিয়ে আমরা মাছ ধরতে পারি না, আমাদের সংসার চালাতে বহুত কষ্ট। ভারতের সাথে মিলিয়ে দেওয়া নেই, মায়ানমারের সাথে আমরা জেলেরা খুব আনন্দিত এবং খুশি। চালের বরাদ্দ পেলে দ্রুতই তা জেলেদের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। খুব শীঘ্র আমরা চালের বরাদ্দটা আমরা অবরোধ শুরুর আগে আমরা চালের বরাদ্দ পেয়ে যাব। এই সমুদ্রগামী জেলেদেরকে আমরা 86 কেজি করে চাল প্রতি পরিবার প্রতি 86 কেজি চাল বরাদ্দ দিতে পারবো আমরা। পাথরঘাটায় মোট 25,000 জেলের মধ্যে নিবন্ধিত 17,000, তাদের মধ্যে সমুদ্রগামী জেলে 10,050 জন। এবছর ভারত ও মিয়ানমারের সাথে মিল রেখে নিষেধাজ্ঞা দেয়ায় নিষেধাজ্ঞা পরবর্তী সময়ে সমুদ্রের চাহিদা অনুযায়ী মাছ পাওয়ার প্রত্যাশা জেলেদের। আব্দুল হামিদ, RTV। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনার পাথরঘাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাহিদুল ইসলাম শুভ। আর সমুদ্রে মাছ ধরায় 58 দিনের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি শুরু হবে কাল থেকে। তো বিষয় আসলে জেলেরা কি বলছেন জানাবেন। আমি এখন রয়েছি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র। জানেন যে এখানে গভীর সমুদ্র থেকে জেলেরা মাছ শিকার করে কিন্তু এই ঘাটে বিক্রির উদ্দেশ্যে আসে এবং প্রতি বছর কিন্তু 65 দিন নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই 65 দিন নিষেধাজ্ঞা কিন্তু এখন 58 দিন করা হয়েছে এবং সেই নিষেধাজ্ঞাটিতে কিন্তু জেলেরা নিষেধাজ্ঞা মানবেন। জেলেদের সঙ্গে আমরা কথা বলেছি, কারণ এর আগে কিন্তু বাংলাদেশের নিষেধাজ্ঞা হলো ভারতের জেলেরা বাংলাদেশের জলসীমায় মাছ শিকার করে নিয়ে যেত, এতে কিন্তু জেলেদের ক্ষোভ রয়েছিল। আমি যদি দেখাতে যাই আমার পাশে কিন্তু এখন যে মৎস্য অবতরণ কেন্দ্র কিন্তু সরগরম আগামীকালকে থেকে কিন্তু এই মৎস্য অবতরণ কেন্দ্র একদম পরিপূর্ণ ফাঁকা থাকবে এবং এখন চিত্র কিন্তু যে বিভিন্ন যে জেলেরা কিন্তু আজকে তড়িঘড়ি করে কিন্তু সবাই ঘাটে চলে আসছেন এবং মাছ বিক্রি করছেন। এরপর কিন্তু যে সামনের 58 দিন কিন্তু এই ঘাট একদম পরিপূর্ণ ফাঁকা থাকবে এবং এতে কিন্তু যে এখানকার কয়েক হাজার জেলে কিন্তু কর্মহীন হয়ে পড়বে এবং জেলেদের কিন্তু সরকারিভাবে যে 28 কেজি করে চাল দেওয়া হয়, যে চালও কিন্তু এখন পর্যন্ত জেলেরা পায়নি। কিন্তু পেলে কিন্তু তারা যে জানিয়েছেন যে চাল পেলে হয়তো তাদের যে আর্থিকভাবে কিছুটা হলেও সাপোর্ট হবে। কিন্তু অনেক জেলেদেরই অভিযোগ রয়েছে যে সরকারি যে নিষেধাজ্ঞা তারা মানলেও কিন্তু যে সরকারের যে তাদের জন্য যে বরাদ্দিত যে চাল সেটি দিতে কিন্তু দেরি করছেন এবং তাদের দাবি যে চালটি দ্রুত দিলে হয়তো তাদের পরিবার বা পরিজনের কিছুটা স্বস্তি ফিরে এবং এই মৎস্য ঘাটটি কিন্তু যে এখানকার যারা শ্রমিক রয়েছেন তারাও কিন্তু একদম হয়ে পড়বেন। এতে কিন্তু যে আসলে সব মিলিয়ে কিন্তু এই বন্দরে কিন্তু যে মাছের সরবরাহ আজকে যেভাবে এসেছে এবং সামনে কিন্তু যে থাকবে না, এতে কিন্তু যে একদম এখানকার ব্যবসায়ী থেকে শুরু করে কিন্তু সবাই নিঃস্ব হয়ে পড়বে এবং এতে কিন্তু যে সরকারি। ধন্যবাদ আপনাকে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।